স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, কাতার এবং তুরস্ক আরও একবার সারা বিশ্বের মুসলিমদের, গোটা মুসলিম উম্মার মন জয় করে নিয়েছে। তারা দুটি মুসলিম দেশকে নিজেদের মধ্যে যুদ্ধ থেকে বিরত রেখেছে। মানে এখন ভাইয়ের রক্তে ভাইয়ের হাত আর রাঙা হবে না। আর এই খবরে গোটা মুসলিম বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দেখুন, আফগানিস্তান এবং পাকিস্তান দুটিই মুসলিম দেশ। দুই দেশেই মুসলিম জনসংখ্যা 90%-এরও বেশি। কিন্তু গত 10 দিন ধরে এই দুটি দেশ একে অপরের সঙ্গে যুদ্ধ করছিল। পাকিস্তান তাদের ফাইটার জেট দিয়ে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছিল। অন্যদিকে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আফগান সেনাও পাল্টা হামলা চালাচ্ছিল এবং পাকিস্তানি সেনাদের হত্যা করছিল। এই পরিস্থিতিতে গোটা বিশ্ব অবাক হয়ে দেখছিল যে আসলে কে ঠিক আর কে ভুল, কার মৃত্যুকে শাহাদাত বলা হবে আর কার মৃত্যুকে শুধু নিহত বলা হবে। পাকিস্তান সেনাবাহিনী প্রায় 200-র বেশি আফগান তালিবানকে হত্যা করেছে। অন্যদিকে আফগানিস্তানের হামলায় 70 জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এখন যাই হোক, কাতার এই পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আর কাতারকে এই কৃতিত্ব দিতেই হবে যে যখনই কোনো মুসলিমদের মধ্যে বিবাদ হয় বা তাদের উপরে অত্যাচার হয়, কাতার সবসময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। কাতারের পর তুরস্ক হলো দ্বিতীয় দেশ যারা এই মধ্যস্থতার কাজটি করে থাকে। তারা মুসলিমদের সমর্থন করে এবং যে কোনো সংঘাত মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। এখন সেই সূত্রেই কাতারের পক্ষ থেকে আফগানিস্তান ও পাকিস্তান দুই সরকারকেই বলা হয় যে আপনারা নিজেদের মধ্যে লড়াই বন্ধ করুন, আপনারা দুজনেই কাতারের দোহাতে আসুন, আমরা একসাথে বসে এই সমস্যার সমাধান করব। তো সেই ডাকে সাড়া দিয়ে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একটি প্রতিনিধি দল নিয়ে কাতারে সফর করেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও একটি প্রতিনিধি দল নিয়ে কাতারে যান। তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধি এবং দায়িত্বশীল ব্যক্তিরা একটানা 13 ঘন্টা ধরে আলোচনা করেন। আর এই 13 ঘন্টার দীর্ঘ আলোচনা এবং দর কষাকষির পর অবশেষে তারা একটি রেজুলেশন বা চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। আফগানিস্তানের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ মোহাম্মদ এই রেজুলেশনে স্বাক্ষর করেন। এছাড়াও তুরস্ক এবং কাতারের স্বাক্ষরও সেখানে রয়েছে। আর এভাবেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা হয়। এখন গণমাধ্যম থেকে যে খবর সামনে এসেছে তাতে বলা হয়েছে যে এই যুদ্ধবিরতির চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তান এখন থেকে আফগানিস্তানের উপর আর কোনো হামলা চালাবে না। পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমার প্রতি সম্মান দেখাবে এবং তাদের এয়ার স্পেসে প্রবেশ করবে না। একইভাবে পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করবে। পাকিস্তান এটা ভাবার চেষ্টা করবে না যে আফগানিস্তানের কাছে বিমান বাহিনী বা যুদ্ধ করার মতো সেই রকম শক্তি নেই বলে যখন খুশি যেখানে খুশি হামলা বা স্ট্রাইক করা যাবে। পাকিস্তান এটাও চেষ্টা করবে না যে আফগানিস্তানের বিদেশ নীতি তাদের কথা মতো চলুক বা আফগান নেতারা শুধু তাদের পছন্দের দেশের সাথেই সম্পর্ক রাখুক। অর্থাৎ যে পাকিস্তানের শত্রু সে আফগানিস্তানেরও শত্রু হবে এমন চাপ পাকিস্তান তৈরি করতে পারবে না। এই কথাগুলো রেজুলেশনে স্পষ্টভাবে লেখা আছে। একইভাবে আফগানিস্তানকেও বলা হয়েছে যে তারা এমন কোনো গোষ্ঠীকে নিজেদের দেশে আশ্রয় দেবে না যারা পাকিস্তানের জন্য হুমকি। আফগানিস্তান এমন কোনো গোষ্ঠীর নেতাকেও আশ্রয় দেবে না যারা পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির কোনো নেতাকেও আফগানিস্তানে জায়গা দেওয়া হবে না। চুক্তিতে আরও বলা হয়েছে যে আইএসআইএস বা অন্য কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্যও আফগানিস্তানের মাটিতে কোনো জায়গা হবে না। এরপর এটাও ঠিক হয়েছে যে পরবর্তী বৈঠক তুরস্কের বিখ্যাত ও ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। সেখানেও আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতার ও তুরস্কের প্রতিনিধি দল উপস্থিত থাকবে। সেখানে একটি আনুষ্ঠানিক পদ্ধতি বা গ্রুপ তৈরি করা হবে যা আফগানিস্তান ও পাকিস্তানের উপর নজর রাখবে। তারা নিশ্চিত করবে যাতে কোনো পক্ষই চুক্তি লঙ্ঘন না করে এবং দুই দেশ যেন ভালোবাসার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে।
দেখুন, এই মুহূর্তে সারা বিশ্বে, বিশেষ করে আফগানিস্তানে এবং আরব মিডিয়ায় এই নিয়ে জোর বিতর্ক চলছে যে এই সংঘাতের আসল অপরাধী বা দায়ী হলো পাকিস্তান। আর এর কারণ হিসাবে বলা হচ্ছে আমেরিকা আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তালিবানরা তা দিতে অস্বীকার করে। এছাড়া আমেরিকা চেয়েছিল আফগানিস্তানের উপর নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে মধ্য এশিয়ার দেশগুলোর উপর, বিশেষ করে চীনের উপর নজরদারি চালাতে, কিন্তু তালিবানরা তা হতে দেয়নি। 20 বছরের দীর্ঘ যুদ্ধে আমেরিকা হেরে এখান থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন আরব এবং অন্যান্য মিডিয়ার ভাষ্য অনুযায়ী, এটা আমার কথা নয় কিন্তু আমি আগে থেকেই বলছি, মিডিয়ার ভাষ্য অনুযায়ী যে কাজটা আমেরিকা আফগানিস্তানে নিজে করতে পারেনি সেই কাজটা তারা এখন পাকিস্তানকে দিয়ে করাতে চাইছে। এদিকে আফগানিস্তান ইদানিং ভারতের সাথে তাদের সম্পর্ক মজবুত করছে। আফগানিস্তানের তালিবান সরকারের এখন বিশ্বের বড় বড় দেশগুলোর স্বীকৃতির প্রয়োজন। এখনো পর্যন্ত শুধু রাশিয়া তাদের স্বীকৃতি দিয়েছে। চীনের সাথে সম্পর্ক ভালো হলেও চীন এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি ভারত যখন আফগানিস্তানে পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি খানকে আমন্ত্রণ জানায়, তিনি সঙ্গে সঙ্গে ভারতে পৌঁছান এবং 6 দিনের সফর করেন। সেখানে দীর্ঘ আলোচনা হয়। সারা বিশ্বে তার এই ভারত সফর নিয়ে ব্যাপক চর্চা হয় এবং তিনি সংবাদ শিরোনামে ছিলেন। দেখুন, এটা তালিবানদের এবং ভারতেরও প্রয়োজন ছিল। আর ভারত যখন এত বড় একটি দেশ হিসাবে তালিবানকে স্বীকৃতি দিতে চলেছে, দুই দেশেই দূতাবাস সক্রিয় হয়েছে, কূটনৈতিকরা এসেছেন, তখন এটা আফগান তালিবানদের জন্য একটা বড় সাফল্য, বিশেষ করে আমেরিকার সামনে। আর এটাই পাকিস্তান চায় না। পাকিস্তান চায় আফগানিস্তানের বিদেশ নীতি তাদের কথা মতো চলুক, কিন্তু আফগানিস্তানের তালিবান সরকার তা প্রত্যাখ্যান করেছে। আর যার ফলেই এই যুদ্ধের বলতে পারেন সূত্রপাত হয়েছে। এখন যাই হোক, কাতার এবং তুরস্ক খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে দুটি মুসলিম দেশকে নিজেদের মধ্যে যুদ্ধ করা থেকে বিরত রেখেছে। তালিবানরা এখন চায় আফগানিস্তানের উন্নতি হোক, সেখানে আরও বেশি করে শান্তি ফিরে আসুক, দেশটা বিশ্বে এগিয়ে যাক, অন্য দেশের মানুষ সেখানে বিনিয়োগ করুক, ব্যবসা বাণিজ্য বাড়ুক এবং আফগানিস্তানের মানুষ শান্তিতে জীবন কাটানোর সুযোগ পাক। কিন্তু এই কথাটা কিছুটা অংশে পাকিস্তান চায় না। পাকিস্তানের পক্ষ থেকে ক্রমাগত এই বয়ান দেওয়া হচ্ছে যে আফগানিস্তান হলো তাদের ছেলের মতো আর তারা হলো তাদের বাপ। এর জবাবে আফগানিস্তান বলছে, না, তোমরা ভুল বলেছ, আমরা তোমাদের দাদা, তোমরা আমাদের ছেলে বা নাতি হতে পারো, কিন্তু বাবা বা দাদা কখনোই হতে পারবে না। আর সত্যিটা হলো আফগানিস্তানকে ছেলে বলার কোনো অধিকার পাকিস্তানের নেই। হ্যাঁ, আফগানিস্তানের দৃষ্টিতে পাকিস্তান তাদের নাতি হতেই পারে, কারণ পাকিস্তানের জন্ম হয়েছে ভারত থেকে। পাকিস্তানের মোট বয়স 78 বছর, আর আফগানিস্তানের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। আফগানিস্তান সবসময়ই বিশ্বের বড় বড় সুপার পাওয়ারদের জন্য কবরস্থানে পরিণত হয়েছে। এখন যাই হোক, ভালো হয়েছে যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, চুক্তি হয়েছে। এখন পাকিস্তান যেন ব্যাপারটা বুঝতে পারে এবং সেখানকার সেনাবাহিনী ও সরকার যেন ইসরায়েল আর আমেরিকার হয়ে কাজ না করে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় যেন সেখানকার সেনাপ্রধান আফগানিস্তানে হামলা না করে। দর্শক, এর মধ্যে আরও একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, আর সেটা হলো সৌদি আরব আফগানিস্তানের পাশে ততটাই আছে যতটা পাকিস্তানের পাশে। কিছুদিন আগেই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী একজনের উপরে হামলা হলে তা অন্যজনের উপরে হামলা বলে গণ্য করা হবে এবং দুই দেশ মিলে আক্রমণকারী দেশের বিরুদ্ধে লড়বে। কিন্তু এক্ষেত্রে তেমনটা ঘটেনি। 11ই অক্টোবর যখন আফগানিস্তান পাকিস্তানের উপরে হামলা চালায় এবং পাকিস্তানের অনেক চেকপোস্ট দখল করে নেয়, হেডকোয়ার্টার ধ্বংস করে দেয় এবং 50 জনেরও বেশি পাকিস্তানি সেনাকে হত্যা করে, তখন সৌদি আরব সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়ে জানায় যে দুই দেশ যেন আলোচনার মধ্যে সমস্যার সমাধান করে এবং এই যুদ্ধ এখানেই থামিয়ে দেয়। সৌদি আরব এটা বলেনি যে আমরা পাকিস্তানের সাথে আছি, আফগানিস্তানের সাথে নেই। অর্থাৎ সৌদি আরব তাদের বিবৃতিতে কোনো একটি নির্দিষ্ট দেশের পক্ষ নেয়নি। আরব বিশ্বের সাধারণ মানুষ এবং সেখানকার মিডিয়া তো খোলাখুলিভাবে আফগানিস্তানকে সমর্থন দিয়েছে।
এরপরেও যখন আবার সংঘর্ষ হলো, আফগানিস্তানের তালিবান সরকার তো পাকিস্তানি সেনাদের প্যান্ট খুলে কাবুলের চৌরাস্তায় ঝুলিয়ে দিয়েছিল একটা বার্তা দেওয়ার জন্য। কিন্তু এর পরেও সৌদি আরব কোথাও পাকিস্তানের পক্ষ নেয়নি। তালিবানের নেতৃত্ব এটাও আর কি বুঝতে পেরেছে এই ঘটনা থেকে যে মুসলিম বিশ্ব তাদের সাথে আছে, গোটা ইসলামী বিশ্বের সমর্থন আফগানিস্তানের সাথেই রয়েছে। আর এই বিষয়গুলো এখন একদম পরিষ্কার। তো দর্শক, এই ভিডিওতে তাহলে আজ এতটুকুই। এখন এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।